নিউ ইয়র্কের ১ নম্বর হাইওয়ে বাল্টিমোর থেকে ১২ মাইল এগিয়ে এসে আর একটা প্রধান জাতীয় হাইওয়ের সঙ্গে সেটার মিলন ঘটেছে। এই মিলনটা কিন্তু খুবই বিপজ্জনক। এই মিলন ক্ষেত্রটিকে মৃত্যুর ফাঁদ বললে বোধহয় এতটুকু অত্যুক্তি হয় না। দুর্ঘটনাটা এখানে যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। অনেক রক্ত এই মিলন ক্ষেত্র থেকে ঝরানোর পর সড়ক কর্তৃপক্ষ এবার বুঝি একটু নড়ে চড়ে বসেছে। দুর্ঘটনা এড়াতে পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবওয়ে নির্মাণ করার জল্পনা কল্পনা অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা নেহাতি পরিকল্পনা স্তরেই রয়ে গেছে। সরকারি লাল ফিতের বাঁধন কেটে এখনো পর্যন্ত পরিকল্পনায় বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। দিনটা শনিবার, সময় রাত গভীর হতে চলেছে। ডাক্তার একারমল গ্রামের এক ক্লাব থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। ক্লাবে একটা ডান্স পার্টি ছিল। দুটি হাইওয়ের মিলনস্থলে আসার আগেই গাড়ির গতি কমাতে কমাতে এসে গাড়িটা একেবারে থামিয়ে দিলেন একটি মেয়েকে তার পথ অবরোধ করে মাঝপথে দাঁড়িয়ে দেখতে। ডাক্তার খুবই বিস্মিত। এই গভীর রাত্রে এমন নির্জন পথে একটি মেয়ে একা দাঁড়িয়ে রয়েছে কেন? তার পরনে সান্দ গ্রাউন। মেয়েটি তার হাতে সাদা রুমাল শূন্যে উড়িয়ে ডাক্তারকে গাড়ি থামাবার ইশারা করছে। মনে হয় মেয়েটি বোধহয় কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো সান্ধ্য পার্টিতে গিয়ে সময়ের হিসেব রাখতে পারেনি। এত রাতে কোনো যানবাহন পাওয়ার কথা নয়, বন্ধ হয়ে গেছে বলেই অনেক আগেই, তাই বাড়ি ফিরতে পারছে না বেচারা। দয়াপরবশত হয়ে গাড়ি থামালেন ডাক্তার। জানালা দিয়ে মুখ বাড়িয়ে তিনি সেই মেয়েটির উদ্দেশ্যে বলে উঠলেন, আপনি আমার পিছনের সিটে বসুন চটপট। সামনে আসনে আমার পাশের গল্ফ খেলাবার সাজ সরঞ্জাম রয়েছে, তাই এখানে বসবার একটুও জায়গা নেই। মেয়েটি গাড়িতে উঠতেই ডাক্তার তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দিয়ে দিলেন। কিছু সময় একটা অদ্ভুত নীরবতা নেমে এলো দুজনের মধ্যে। তবে ডাক্তারই প্রথমে সেই নীরবতা ভঙ্গ করলেন। এত রাত্রে আপনি এখানে একা একা কি করছিলেন? আপনার মতো এমন এক সুন্দরী যুবতীর পক্ষে এত রাত পর্যন্ত এখানে একলা এই পথে থাকাটা কি খুব নিরাপদ? স্টিয়ারিং হুইল শক্ত করে চেপে ধরে ডাক্তার বললেন এই কথা। আর বলবেন না, সে এক দীর্ঘ কাহিনী। মেয়েটির কণ্ঠস্বর মিষ্টি হলেও কিন্তু ভীষণ তীক্ষ্ণ, অনেকটা স্লেজ গাড়ির ঘন্টার শব্দের মতো। আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিলে আমি বাধিত হব, আর সেখানে গিয়ে আমি আপনাকে আমার জীবনের একটা করুণ কাহিনী শোনাবো। এবার মেয়েটির গলার স্বরে আকুলতা প্রকাশ পায়। ঠিক আছে, আমি আপনাকে আপনার বাড়িতে অবশ্যই পৌঁছে দেব। আপনার বাড়ির ঠিকানা বলুন। ঠিকানা? হ্যাঁ, ঠিকানা হলো নাম্বার নর্থ চার্লস স্ট্রিট। আমার ধারণা আপনার বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূরে হবে না। হ্যাঁ, জায়গাটা আমার একেবারে অচেনা নয়, ডাক্তার বললেন। মেয়েটির ভয়ার্ত মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। এরপর গাড়ির গতি দ্বিগুণ করে দিলেন ডাক্তার একারমল। এখন অনেকটা পথ বাকি ছিল। মেয়েটি যে ঠিকানা দিল তাতে মনে হয় ডাক্তারের বাড়ি থেকে মেয়েটির বাড়ি খুব বেশি দূরে নয়। ওকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ডাক্তারের বাড়ি পৌঁছতে বাড়তি 10 মিনিট সময় লেগে যাবে। লাগুক, একটা অসহায় মেয়েকে তো তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করা যাবে, এটা তার একটা নৈতিক এবং সামাজিক কর্তব্য বটে। নর্থ চার্লস স্ট্রিটে প্রবেশ করতেই ডাক্তার তার গাড়ির গতি কমিয়ে দিলেন, কারণ এরপর এই রাস্তার দুপাশের বাড়ির নম্বর দেখতে দেখতে যেতে হবে। যাই হোক, খুব বেশি একটা দূরে যেতে হলো না তাকে। গাড়িতে ওঠার পর মেয়েটি তার বাড়ির যে নম্বর বলেছিল সেই নম্বরের বাড়িটা পেয়ে গেলেন ডাক্তার, এবং সেটা সামনে গাড়ি থামালেন। এই যে ম্যাডাম, আমরা এসে গেছি। ডাক্তার পিছনের দিকে মুখ ফেরাতেই চমকে উঠলেন। কি আশ্চর্য, পিছনের আসনে মেয়েটি নেই। আপন মনে তিনি বলে উঠলেন, একেবারে আসন শূন্য আসন, অথচ একটু আগেও সে ছিল। কিন্তু গাড়ি থেকে নেমে তিনি এবার পিছনের দরজা খুলে
ল্যাম্পপোস্টের আগের গাড়ির ভেতরটা খুব ভালো করে দেখলেন। এবারেও তাকে নিরাশ হতে হলো। কি অদ্ভুত ব্যাপার! তখনও তিনি নিজের মনে বলে চলেন, মেয়েটি নিশ্চয়ই চলন্ত গাড়ি থেকে পড়ে যায়নি তো? সেরকম কিছু হলে নিশ্চয়ই তার অতি চিৎকার শুনতে পেত। আর অত বড় একটা জলজ্যান্ত মানুষ কখনোই কর্পূরের মতো উবে যেতে পারে না। তবে হ্যাঁ, এই রাস্তার শুরুতে গাড়িটা যখন ঢোকে তিনি তখন গতি অনেক কমিয়ে দিয়েছিলেন, বলতে গেলে মানুষের পায়ে হাঁটার মতন। হয়তো তখন সে গাড়ি থেকে নেমে গিয়ে থাকতে পারে, কিন্তু তাই বা কি করে হয়? গাড়ি তো তিনি তার বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলেন। এত রাত্রে বাড়িতে না গিয়ে অন্য জায়গায় নামবেনই বা কেন? তাহলে যাই হোক, তিনি এবার সন্দেহ দূর করতে গাড়ি চেক করে মেয়েটির বর্ণিত বাড়িটার দিকে এগিয়ে চললেন। বাড়ির সদর দরজা বন্ধ, তবে বাড়ির ভেতরে আলো তখনও জ্বলছিল। বাড়িটা নিঝুম, নিশুতি রাত, এ সময় কারো জেগে থাকার কথা নয়। তবে কি বাড়িটা পরিত্যক্ত, পুরো নাকি? কি বা তা কি করে হয়? ভেতরে তো আলো জ্বলছে, মানুষের বাস না থাকলে আলো জ্বলবে কেন? ডাক্তার স্তব্ধ, হতবাক, কোন রকমে কাঁপা কাঁপা হাতে কলিং বেল টিপলেন। বুক কাঁপছে, কে জানে উত্তরটা কিভাবে আসে তার, কেই বা দেয়। এরকম একটা অস্বাভাবিক অবস্থায় এর আগে কখনো পড়তে হয়নি তাকে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তবে কি তার আশঙ্কার মতো বাড়িতে কোনো লোকজন নেই? তিনি আবার বেল টিপলেন। তার মধ্যে একটা জেদি মনোভাবের জন্ম নিল সেই মুহূর্তে। এই রহস্যের মীমাংসা না হওয়া পর্যন্ত তিনি এখান থেকে এক পাও নড়বেন না। যাই হোক, শেষ পর্যন্ত দরজা খুলে গেল। চৌকাঠের ওপার থেকে একজন বৃদ্ধ ডাক্তারের দিকে পিটপিট করে তাকালেন। লোকটির যথেষ্ট বয়স হয়েছে, মাথার চুল ধূসর রঙে পরিণত, চোখে মুখে ক্লান্তি স্পষ্ট ছাপ। এত রাতে আপনি কাকে চান? বৃদ্ধ মানুষটি কোনো রকমের টেনে টেনে কথা বললেন। কথা বলতে তার খুব কষ্ট হচ্ছিল, তা তার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল। দেখুন, আমি একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়েছি। উত্তরে ডাক্তার বললেন, একটি অল্প বয়সী মেয়েকে আমি 2টি হাইওয়ের মিলনস্থল থেকে লিফট দিয়েছিলাম আপনার এই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এই বাড়িরই ঠিকানা দিয়েছিল সে আমায়। আমি তাকে নিয়ে এলাম এখানে। রাস্তার মোড় পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছিল আমার, কিন্তু আপনার বাড়ির সামনে এসে দেখি সে আর আমার গাড়িতে নেই, উধাও। এই তো। বৃদ্ধ প্রশ্নটা শুনে হাসলেন। হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আপনি জানলেন কি করে? আপনি বললেন মেয়েটি 2টি হাইওয়ের মিলনস্থল থেকে আপনার গাড়িতে উঠেছিল, এই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক তাই। এবারেও ডাক্তার একই উত্তর দিলেন। বুঝেছি। বৃদ্ধ তেমনই ক্লান্ত অলস ভঙ্গিমায় বললেন, আপনি প্রথমে এইরকম একটা অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হননি। এর আগে আপনার মতো আরও 2জন, অর্থাৎ আপনাকে নিয়ে 3জন হলো। কি হলো? ডাক্তার ভয়ঙ্কর কৌতূহলে জিজ্ঞেস করলেন। আপনার এ কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে পারলাম না। বৃদ্ধ একটু থেমে ধীরে ধীরে আবার ক্লান্ত গলায় বলতে থাকলেন, ও আমারই মেয়ে। আজ থেকে ঠিক 3 বছর আগে ওর জন্মদিনে ওই 2টি হাইওয়ের মিলনস্থলে একটি মোটর দুর্ঘটনায় নিহত হয়। আজ ওর মৃত্যুর তারিখ বটে। প্রতি মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরে আসতে চায় রক্ত মাংসের মানুষের মতো। কবর থেকে ওর আত্মা উঠে এলেও বেচারি ওর বাড়িতে কিন্তু ঢুকতে পারে না। ওর আগের মৃত্যুর দিনেও ঠিক এমনই ঘটনা ঘটেছিল। বৃদ্ধের শেষের কথাগুলো কেমন যেন কাঁপা কাঁপা শোনালো। তার 2 চোখের কোণ দিয়ে অশ্রুর বাদল নামতে দেখা গেল। হতবাক ডাক্তার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তার যা জানার তা জানা হয়ে গেছে, তাই তিনি তার গাড়ির দিকে পা বাড়ালেন। তারপর নমস্কার, আশা করি আপনার গল্পটা ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।